ভোট চুরি নিয়ে রাহুল গান্ধীর অভিযোগে উত্তাল গোটা দেশ। এখন ঠিক কোন মুখোশের আড়ালে মুখ ঢাকবে বিজেপি তা নিয়ে চলছে বিস্তর গবেষণা। তবে চুরির নানান বৈচিত্র্য যদি দেখতে চান তাহলে খুব বেশি দূর না গিয়েও ঘর হতে শুধু 2 পা ফেলিয়াই চাক্ষুষ করতে পারেন। আমাদের রাজ্যে চৌর্য বৃত্তি বেশ একটা কুটির শিল্পের পর্যায়ে চলে গেছে। এই দেখুন না, রাজ্যের মন্ত্রী শান্ত্রী হন বা খোদ শাসক দলের নেতৃত্ব, বেশিরভাগই কিন্তু ইতিমধ্যেই ওই শ্রীঘরে ঘুরে এসেছেন। রাজ্যের প্রাক্তন 2 মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং মদন মিত্র, দলীয় বিধায়ক মানিক ভট্টাচার্য, জীবন কৃষ্ণ সাহা, কুণাল ঘোষ, অনুব্রত মণ্ডল, তালিকা বেশ দীর্ঘ। শিক্ষা ক্ষেত্রেও চুরির বাড়ন্ত আটকানো যায়নি। কেন জানেনি তো? কারণ দলের শিক্ষার হাল যার হাতে ছিল তিনি স্বয়ং, অর্থাৎ খোদ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি তো শ্রীঘরে। মনে আছে তো, কোভিডের সময় থেকেই চাল চোর, ত্রিপল চোর, কয়লা চোর, বালি চোর, গরু চোর বলে বাজারে কি সব যেন শব্দবন্ধ চালু হয়েছিল। সে যাক, গর্বের অতীত আর না ঘেটে বরং সাম্প্রতিক চুরি শিল্প নিয়ে খানিক কথা বলা যাক। 2016 এসএসসির শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতি মামলায় আপাতত লাজে গোবরে তৃণমূল সরকার। সুপ্রিম কোর্ট একাধিকবার নির্দেশ দেওয়ার পরও চাল আর কাঁকড় আলাদা করতে পারছে না তারা। অবশেষে অনেক কষ্টে একটা তালিকা প্রকাশ করেছে বটে, তাতে অবশ্য খুশি করা যায়নি মহামান্য আদালতকে। উল্টে দেশের সর্বোচ্চ আদালত প্রশ্ন তুলেছে, চিহ্নিত অযোগ্য দাগীদের তালিকায় এত কম নাম কেন? 2016 এসএসসির শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতির মামলায় সুপ্রিম কোর্টের কড়া অবস্থান টের পেয়ে 30 অগস্ট রাত 8টা নাগাদ পড়ে থাকা চিহ্নিত দাগী অযোগ্যদের তালিকা পাবলিক ডোমেইনে প্রকাশ করে কমিশন। তালিকায় প্রথমে ছিল 1804 জনের নাম। সেখানে আবার শুধুমাত্র রোল নাম্বার ও নাম দেওয়া আছে। কোন জেলা, কোন স্কুলে তারা এতদিন অবৈধভাবে শিক্ষকতা করলেন তার কোনো উল্লেখ নেই। এমনকি রাত 1টার পর সেই তালিকায় আবার যুক্ত হয় আরো 2টো নাম ও রোল নাম্বার। তো এই তালিকা সামনে আসার পরই নানান মহলে প্রশ্ন উঠতে শুরু করে, সংখ্যা এত কম কেন? এর আগে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের একাধিক শুনানিতে যে সংখ্যার কথা জানা ছিল তার অর্ধেকেরও কম নাম রয়েছে কমিশনের এই তালিকায়। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সরাসরি অভিযোগ তোলেন, দাগীদের এই তালিকা অস্বচ্ছ এবং অসম্পূর্ণ। 1 সেপ্টেম্বর মামলার শুনানিতে ঠিক এই প্রশ্নই তোলে দেশের সর্বোচ্চ আদালত। এমনকি সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ কমিশনের উদ্দেশ্যে প্রশ্নও রাখেন, সিবিআই এর তালিকায় তো আরো বেশি নাম ছিল, এখানে এত কম কেন? সব দাগীদের নাম কি তালিকায় রয়েছে? কমিশনের তরফে আইনজীবী এই প্রশ্ন বানের মুখে এজলাসে জানান, শীর্ষ আদালত যা নির্দেশ দিয়েছিল সেটা মেনেই তালিকা প্রকাশ করা হয়েছে। শীর্ষ আদালত জানতে চায়, সব দাগীদের নাম বাদ দেওয়া হয়েছে তো? জবাবে এসএসসির আইনজীবী বলেন, হ্যাঁ, বাদ দেওয়া হয়েছে। সিবিআই এর তালিকায় নামের সংখ্যার তুলনায় এসএসসির প্রকাশিত তালিকায় আরো বেশি নাম ছিল, এখানে এত কম কেন? এক্ষেত্রে কমিশনের বক্তব্য, সেই তালিকার সবাইকে নিয়োগ করা হয়নি। এই তালিকায় শুধু তাদের নামই আছে যারা নিযুক্তদের মধ্যে দাগী। যদিও আদালত বলল, অনেক চিহ্নিত দুর্নীতিগ্রস্তদের নাম তালিকায় নেই। বিষয়টি খতিয়েও দেখতে বলা হয় কমিশনকে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, এর আগে 28 অগস্ট
সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ রাজ্য সরকার এবং এসএসসি কে চরম ভর্ৎসনা করে স্পষ্টভাবে বলেছিল, নতুন নিয়োগ পরীক্ষায় কোনো দাগি প্রার্থীকে বসতে দেওয়া যাবে না। এই পরীক্ষার দিকে সুপ্রিম কোর্ট নিজে নজর রাখবে। দাগি প্রার্থীকে পরীক্ষায় বসালে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়েই ব্যবস্থা নেবে। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো অযোগ্য যাতে পরীক্ষায় বসতে না পারে সেদিকে কমিশন যেন লক্ষ্য রাখে। আদালতও নজর রাখছে। তখন কমিশনও বাধ্য ছাত্রের মতো জানায় তারা কড়া নজর রাখছে যাতে দাগিরা পরীক্ষায় না বসে। হেড অফিসের বড়বাবুর সামনে সব হম্বি তম্বি নিমেষে গায়েব আর কি। সুপ্রিম কোর্ট আগেই বলেছিল, নিয়োগের নতুন পরীক্ষায় কোনো চিহ্নিত অযোগ্য প্রার্থী বসতে পারবে না। এ বিষয়ে এসএসসি কে খেয়াল রাখতে হবে। যারা এখনো স্কুলে পড়াচ্ছেন সেরকম যোগ্যরা দুটো পরীক্ষায় বসতে পারেন। তবে কি জানেন, এত কিছুর পরও এসএসসির প্রকাশিত তালিকায় দাগিদের সংখ্যা কেন কম তা নিয়ে প্রশ্ন ওঠায় কমিশনের অস্বস্তি বেড়েই চলেছে। ইতিমধ্যে প্রশ্ন উঠছে, সিবিআই এর আগে যে তালিকা দিয়েছিল বিস্তারিতভাবে নবম, দশম, একাদশ, দ্বাদশ ভাগ ভাগ করে, সেই তালিকার অযোগ্য দাগিদের সংখ্যার সঙ্গে কমিশনের তালিকার কোনো মিল নেই। শুধু তাই নয়, নবম, দশম, একাদশ, দ্বাদশে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ নিয়োগ প্রার্থীর তালিকা এবং সুপারিশের থেকে বেশি সংখ্যায় নিয়োগের যে অভিযোগ ছিল সেই সংখ্যারও কোনো উল্লেখ তালিকায় নেই। তাহলে তাদের নাম কোথায় ঘাপটি মেরে আছে? পরিকল্পিতভাবেই কি ত্রুটিপূর্ণ তালিকা প্রকাশ? সব ঘেঁটে দেওয়ার ধান্দা? আবার এরই মধ্যে এসএসসির তালিকায় থাকা দাগিদের একাংশ সেপ্টেম্বর মাসের প্রথমেই হাইকোর্টের দ্বারস্থ হন। তাদের দাবি, তাদের কেন দাগি বলা হচ্ছে তা তারা বুঝতেই পারছেন না। এসএসসি যে পদ্ধতিতে দাগিদের তালিকা প্রকাশ করেছে তা অস্বচ্ছ। তাদের নতুন করে পরীক্ষায় বসার অ্যাডমিট কার্ডও বাতিল হয়েছে আদালতের নির্দেশেই। তৃণমূলের নেতা, জনপ্রতিনিধি, তাদের ঘনিষ্ঠরা, আত্মীয়রাও রয়েছেন দাগিদের তালিকায়। এদের তৎপরতাতেই এবার হাইকোর্টে গেলেন দাগিদের একাংশ। তালিকা চ্যালেঞ্জ করেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন তারা। বিচারপতি সৌগত ভট্টাচার্য এই মামলা খারিজ করে জানতে চান, এসএসসি তালিকা প্রকাশ করার পরও বলছেন আপনারা চিহ্নিত অযোগ্য নন। তালিকায় থাকা প্রায় 350 জন দাগি প্রার্থী আদালতে বলেছেন, সুপ্রিম কোর্ট যে পদ্ধতি মেনে তালিকা প্রকাশ করতে বলেছে এসএসসি সেটা করেনি। বিচারপতি সৌগত ভট্টাচার্য এই মামলা খারিজ করে বলেছেন, দাগিরা কেউ পরীক্ষায় বসতে পারবে না। বিচারপতি বলেন, আপনাদের যখন স্কুলে যেতে নিষেধ করা হলো তখন আপনারা হাইকোর্টে আসেননি কেন? সুপ্রিম কোর্টে যাননি কেন? এখন এই মামলার কোনো গ্রহণযোগ্যতা নেই। মামলাকারীরা বলছেন, র্যাঙ্ক জাম্প ও এমআরশিটে কারচুপি বা সাদা খাতা জমা দিয়ে তারা চাকরি পাননি। তাহলে তাদের নাম দাগিদের তালিকায় তোলা হলো কেন? এসএসসি দাগিদের যে তালিকা প্রকাশ করেছে সেটা অস্বচ্ছ। যদিও এসবে চিড়ে ভেজেনি কলকাতা হাইকোর্ট এই মামলা খারিজি করে দেয়। ওদিকে আবার হাইকোর্টে এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাগি প্রার্থীদের আবেদনের বিরোধিতা করে বলেছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যে তালিকা প্রকাশ করা হয়েছে তা স্বচ্ছতা বজায় রেখেই করা হয়েছে। কিন্তু এখন তালিকায় যাদের নাম আছে তারা অভিযোগ করছেন চিহ্নিত অযোগ্যের সংখ্যা অনেক বেশি। এসএসসি সকলের নাম প্রকাশ করছে না।
এ নিয়ে এসএসসি ফের বিপদে পড়বে এবং যারা নতুন করে পরীক্ষা দিচ্ছেন তাদেরও বিপদের দিকেই ঠেলে দেওয়া হচ্ছে। নতুন নিয়োগ পরীক্ষার দেরি নেই, 7 ও 14 সেপ্টেম্বর পরীক্ষা। এরপর গ্রুপ ডি এবং গ্রুপ সি শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষাও হবে। 2016 এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় যে সমস্ত শিক্ষাকর্মী চাকরি পেয়েছিলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের কেউই স্কুলে যেতে পারছেন না। এই শিক্ষাকর্মীদের জন্য রাজ্য সরকার ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিল। কলকাতা হাইকোর্ট ভাতা দেওয়ার বিষয়টিও খারিজ করে দিয়েছে। চাকরিহীন মানুষগুলোর সামনে এক অনন্ত অনিশ্চয়তা। সামনের বছর আবার বিধানসভা নির্বাচনে রাজ্যে। নির্বাচনী প্রতিশ্রুতি না কি যেন বলে একটা, যা দিয়ে অনবরত মানুষকে বোকা বানায় রাজনৈতিক দলগুলো। সেরকম কিছুরই কি শিকার হব আবার আমরা, নাকি সমাধানের পথ খুঁজে পাব? নজর থাকবে আমাদের, নজর থাকুক আপনাদের।